সার্বিয়ান রাশিয়া যখন বলে যে এই সার্বিয়া এরিয়াতে রাশিয়া যখন সার্বিয়াকে হেল্প করে এই মুভমেন্টের জন্য এবং বলে সার্বিয়াতে একটা লিমিটেড এরিয়ার মধ্যে থাকলেও সার্বিয়ার মধ্যে কিন্তু সেলফ গভর্নমেন্ট চলবে, তখন কিন্তু সার্বিয়া এই কথাটাকে রাশিয়ার কাছ থেকে এটাকে তাদের একটা গুরুত্বপূর্ণ মানে ডিসিশন হিসাবে ধরে নেয়। ঠিক তো? এই সময় কিন্তু কিছু প্রবলেম হয়ে যায়। তুরস্কের যে সুলতান ছিলেন, ঠিক আছে, ওব্রেনোভিচ, তুরস্কের যে সুলতান ছিলেন কিং ওব্রেনোভিচ, উনি সার্বিয়ার যিনি প্রিন্স উনাকে বলে দেন ঠিক আছে আপনি হচ্ছেন সার্বিয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং। উনি বলে দেন সার্বিয়ার আপনি হচ্ছেন ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং। এই সময় গ্রিসও কিন্তু এই সার্বিয়াকে দেখে একটা বিরাট শিক্ষা নেয়। গ্রিস বলতে শুরু করে ওকে তাহলে আমরাও সার্বিয়ার মতো ছোট জায়গা যদি গ্রিসের অটোমান তুর্কি এম্পায়ারের এগেইনস্টে মুভমেন্ট করে ফ্রিডম পেয়ে যেতে পারে তাহলে হোয়াই শুড নট উই। এইভাবে গ্রিসও কিন্তু তখন অটোমান তুর্কি এম্পায়ারের এগেইনস্টে ফ্রিডম মুভমেন্ট শুরু করে দেয়। রাশিয়ার জার নিকোলাস আলেকজান্ডার এই সময় গ্রিসকেও একটা হেল্প সাপোর্ট করবে। ঠিক এই সময় গ্রিসকেও তিনি একটা হেল্প আর সাপোর্ট করবেন। এইভাবে তিনি তাকে একটা কথা দিয়ে দেন। যখন কথাটা পেয়ে যান তখন কিন্তু গ্রিস অনেক অনেক বেশি ভাবে রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। ঠিক তো? এই সময় একটা ট্রিটি হয়েছিল, দ্য ট্রিটি অফ লন্ডন, দ্য ট্রিটি অফ লন্ডন ইন দ্য ইয়ার অফ 1825। ঠিক এই ট্রিটি অফ লন্ডন এ ওয়াইজ ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া এই তিনটে বড় কান্ট্রি, ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া এই তিনটে বড় কান্ট্রি গ্রিসের সেলফ অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাকসেপ্ট করে নেয়। বলে ঠিক আছে তোমাদেরকেও সেলফ অ্যাডমিনিস্ট্রেশন দিলাম যাও। এবং তারা তুর্কির গভর্নমেন্টকে বলে কাইন্ডলি তুমি গ্রিসের উপর আর অ্যাটাক করবে না। কিন্তু অটোমান এম্পায়ার এর কিং ওব্রেনোভিচ উনি কি করেন, উনি ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়ার কথা শুনতে রাজি হলেন না। উনি বললেন না আমার এরিয়া আপনারা হস্তক্ষেপ করছেন কেন, আমি তো আপনাদের কোন রকম টেরিটোরিয়াল এক্সপেনশনে কোন রকম নাক গলাতে যাইনি, তাহলে আপনারা আমার জায়গায় কেন নাক গলাতে আসছেন? অতএব এটাকে বলো আমি আপনাদের কথা মানি না, আমার নিজের যেটা মনে হবে সেটা করব। এইভাবে ডাইরেক্টলি অ্যাটাক করে দিল কাকে? গ্রিসকে। কে? অটোমান এম্পায়ার। এই অ্যাটাকটা করলো কবে? 1828-এ। 1828-এ সমস্ত কথাগুলোকে ইগনোরেন্স করে অটোমান তুর্কি এম্পায়ার অ্যাটাক অন গ্রিস, গ্রিসের উপর অ্যাটাক করে দিল। কিন্তু যখনই গ্রিসকে অ্যাটাক করলো ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া গ্রিসের পাশে দাঁড়ালো এবং কম্বাইনলি অ্যাটাক অন তুর্কি এম্পায়ার, কম্বাইনলি তুর্কি এম্পায়ারকে অ্যাটাক করলো। যার জন্য 1829-এ রাশিয়া, ইংল্যান্ড আর ফ্রান্সের কাছে অটোমান তুর্কি এম্পায়ার 1829-এ কমপ্লিটলি ডিফিট হয়ে গেল। যখন ডিফিট হয়ে গেল তাদের মধ্যে একটা ট্রিটি সাইন হলো, যে ট্রিটিটাকে বলা হয়ে থাকে দ্য ট্রিটি অফ অ্যাড্রিয়ানোপল। দ্য ট্রিটি অফ অ্যাড্রিয়ানোপল। এই ট্রিটিটা যখন সাইন হয়ে গেল তখন তুর্কি দ্য ইন্ডিপেন্ডেন্স অফ গ্রিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তুর্কি দ্য ইন্ডিপেন্ডেন্স অফ গ্রিসটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ওকে, এরপর সেই জায়গার একটা স্মল স্টেট ছিল ব্যাভেরিয়া। এই ব্যাভেরিয়ার যিনি রাজা ছিলেন তার নাম ছিল অটো। লোকটার নাম হচ্ছে অটো। ভাগ্যিস ওর ভাই ছিল না, ওর নাম হতো টোটো। যাই হোক, ওই লোকটা যে ছিল অটো, এই অটো তখন আস্তে আস্তে গ্রিসের কিং ডিক্লেয়ার হয়ে গেল। ঠিক, অটো বিকাম দ্য কিং অফ দি গ্রিস ইন, জ্যোতির্ময় জিজ্ঞাসা করবে স্যার হোয়েন? জ্যোতির্ময়, ইন দ্য ইয়ার অফ 1833, 1833 সালে অটো বিকাম দ্য কিং অফ দি গ্রিস। ঠিক, ওকে। এরপর আমরা আসবো ব্যাটেল অফ ক্রিমিয়া। এই ক্রিমিয়ার সঙ্গে আমাদের পেটের ক্রিমির অনেক তফাৎ আছে। ক্রিমিয়া একটা জায়গা আছে, ঠিক তো? বলি আমরা 1854-এ এই ওয়ারটা শুরু হলো। ভালো করে শোনো, 1854-এ
এই ওয়ারটা শুরু হলো। ঠিক, আমি বলতে শুরু করছি, ভালো করে শুনবেন। ইন দি 19th সেঞ্চুরি, আমি তোমাদেরকে বললাম না যেটা, যে গোয়িং টু ইস্টওয়ার্ডস, গোয়িং টু ইস্টওয়ার্ডস, ইস্টের দিকে যাও, কারণ ইস্টের দিকের বেশিরভাগ ওয়াটারওয়েজ উইন্টারে কিন্তু কনডেন্স কন্ডিশনে থাকে না। ঠিক তো, কনডেন্স কন্ডিশনে থাকে না, তাই বলা হলো যখন তুমি ইস্টওয়ার্ডে যাবে, ইস্টওয়ার্ডটাকে যে ক্যাপচার করতে পারবে ইউরোপে তার পাওয়ারই থাকবে, যে ক্যাপচার করতে পারবে ইউরোপে তার পাওয়ারই থাকবে। এই পাওয়ার ক্যাপচার করার যে প্রবলেমটা, তার সলিউশনই হলো ক্রিমিয়ান ওয়ার। কার ক্যাপচার থাকবে নিয়ারেস্ট ইস্টার্ন সাইডে, এবার ভালো করে বোঝ। মেন কজ কি ছিল ব্যাটেল অফ ক্রিমিয়া? হোয়াট ওয়ার দ্য মেন কজ অফ দ্য ব্যাটেল অফ ক্রিমিয়া? অটোমান তুর্কি এম্পায়ারের যে উইকনেস ছিল সেটার সুযোগ নিয়ে রাশিয়া স্টার্টেড the territorial expansion of its রাশিয়ান কিং নিকোলাস আলেকজান্ডার অটোমান তুর্কি এম্পায়ারের যে উইকনেস সেটার ফ্যাসিলিটেশন করে আস্তে 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 সাম্রাজ্যটাকে এগোতে শুরু করলো। একটা খুব কমন জিনিসকে, ভালো করে বোঝ, একটা খুব কমন জিনিসকে সেন্টার করে ব্যাটল অফ ক্রিমিয়া হয়ে গেল বিরাট বড় যুদ্ধ। কিরকম বলছে, ল্যাটিন এরিয়া, মানে যেটাকে বলা হচ্ছে রোমান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন এরিয়া বা রোমানদের যে চার্চগুলো আছে সেখানে খ্রিস্টানরা কিছু তাদের ডিটিজ দাবি দেওয়া বা ডিমান্ডস বলতে পারিস তোরা, কিছু ডিমান্ডস নিয়ে তারা নেপোলিয়ন দা থ্রির কাছে তারা চলে গেলেন, এবং নেপোলিয়ন দা থ্রির কাছে গিয়ে তারা বললেন যে তুরস্কের গভর্নমেন্টকে তাদের কিছু ডিমান্ডস আছে সেগুলো মানার জন্য। নেপোলিয়ন থ্রি, মানে যিনি ফ্রান্সের কিং, উনি তুরস্কের অ্যাডমিনিস্ট্রেশনের উপর বিরাট প্রেসার তৈরি করলেন, একটা হিউজ প্রেসার, যে প্রেসারটায় ফোর্সিবলি মানে বাধ্য হয়ে ওদের ডিমান্ডস গুলো মেনে নিল, খ্রিস্টানিটির ডিমান্ড গুলোকে মেনে নিল অটোমান এম্পায়ার। এতে কিন্তু রাশিয়া বিরাট অ্যাংরি হয়ে যায়, কারণ সবকিছু যদি স্মুথলি চলে তাহলে রাশিয়া তো আর তার ওয়ার্ম ওয়াটার পলিসি নিতে পারবে না, রাশিয়া তো রেড সি থেকে ডারদেনালি স্ট্রেট পর্যন্ত ক্যাপচার করতে পারবে না, ঠিক না? এটা তাহলে সব থেকে বড় প্রবলেম তো। তাই রাশিয়া কিন্তু চাইলো যেন জিনিসগুলো ক্যাওটিক হয় বা বিশৃঙ্খলাপূর্ণ, ক্যাওসিটিক হয়। এরকম সময়কালে রাশিয়ার সম্রাট, রাশিয়ার যিনি সম্রাট ছিলেন বা জার ছিলেন, উনি কি করলেন, উনি রাশিয়ার খ্রিস্টানদের তরফ থেকে কিছু ডিমান্ড তুরস্কের গভর্নমেন্টকে করলেন। বলল যারা রোমে আছে তারা যখন ডিমান্ড কিছু করলো, আপনি যখন মানতে পারলেন, why should not we? আমরাও তো খ্রিস্টান, আমাদের কিছু ডিমান্ড আছে, আপনাকে মানতে হবে। ঠিক, ওদিক থেকে ফ্রান্স প্রেসার দিয়েছে, তুরস্কের গভর্নমেন্ট ফোর্সফুলি মেনে নিয়েছে, এবার রাশিয়াও প্রেসার দিতে শুরু করলো। ঠিক, তুরস্কের গভর্নমেন্ট বললো এটা কি আর কি হচ্ছে নাকি, আপনারা সবাই যে যার নিজের মতো করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন, আমি কি করে মানবো এত কিছু। ফ্রান্স বুঝলো জিনিসটা, ফ্রান্স কিছুটা মানে কি বলবো, কিছুটা অ্যাওয়্যার হয়ে গেল, সচেতন হয়ে গেল, বললো না এতটা চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। রাশিয়া কিন্তু বুঝলো না, মানবি না মানে, যখন ফ্রান্স বলতে এসেছিল, রোমান খ্রিস্টানরা বলতে এসেছিল তুই মেনেছিলি, আর আমরা ক্যাথলিক বলে তুই আমাদের কথা মানবি না, রোমানটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, আমরা ক্যাথলিক, রাশিয়া হচ্ছে ক্যাথলিক, তোরা আমাদের কথা কেন মানবি না? যখন এরকম হলো, হঠাৎ করে রাশিয়া তুর্কিকে আক্রমণ করে দিল। রাশিয়া অ্যাটাক অন তুর্কি ইন দ্য ইয়ার অফ 1854, ইন দ্য ইয়ার অফ 1854। এই যে অ্যাটাকটা করে দেয়, তখন তুর্কি শাউটেড ফর হেল্প অফ দি ফরেন বেস্ট পাওয়ার্স, ফরেন বেস্ট পাওয়ার যার কথা তারা রাশিয়া মানে তুর্কি যাদের কথা শুনছিল, মানে কে কে, ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট সার্ডিনিয়া মানে ইটালি, এদের কথা, এরা সবাই অটোমান এম্পায়ারকে হেল্প করতে এগিয়ে আসে। ওয়ারটা 1854-এ যে ব্যাটেল অফ ক্রিমিয়া শুরু হলো, সেই ওয়ারটা কিভাবে হলো, একদিকে হচ্ছে রাশিয়া, একদিকে হচ্ছে তুর্কি, ইংল্যান্ড, ফ্রান্স, পিডমন্ট সার্ডিনিয়া,
জার্মানি, অস্ট্রিয়া সবাই মিলে একসঙ্গে ওয়ারটায় রাশিয়া হেরে গেল এবং 1856-এ এই ওয়ারটা আস্তে আস্তে দ্য ট্রিটি অফ প্যারিসের মধ্যে দিয়ে পুরো অ্যাবলিশ হয়ে গেল। এই সময় ইংল্যান্ডের বলা হয়ে থাকে প্রচুর সোলজার, এই সময় ইংল্যান্ডের প্রচুর সোলজার মানে কি বলবো তোদেরকে আমি, মানে হার্টেড হয়ে গিয়েছিল, প্রচুর সোলজার এই সময় প্যানিক হয়ে গিয়েছিল। এই সময় থেকেই ভালো করে মনে রাখবি, ইংল্যান্ডের একজন সব থেকে বড় নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ইংল্যান্ডের একটা সব থেকে বড় নার্স ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার একটা নার্সদেরকে নিয়ে একটা দল তৈরি করে এবং যারা যে সমস্ত সোলজাররা হার্টেড হয়েছিল তাদেরকে তারা ডে বাই ডে তাদেরকে নার্সিং অ্যাসিস্ট্যান্ট দেন, মানে সেবা করেন তাদের। এবং যখন সেবাটা করতেন তার হাতে একটা লণ্ঠন থাকতো, কারণ অন্ধকার তো, যুদ্ধক্ষেত্র ব্যাটেলফিল্ড তো অন্ধকার, তো এখানে তো নাইট ভিশন নাই, আর অমও নাই বা গ্রোজাও নাই যে গঙ্গাং করে চালিয়ে দিয়ে যখন খুশি, ঠিক না? অতএব যদি অগ থাকতো তাহলে আলাদা কথা ছিল, বা যদি 6X পেতিস AKM এর সঙ্গে তাহলেও কথা ছিল, না হয় তুই না হয় একসঙ্গে 23টা কিল একটা লোয়ার জোনে বেস প্রাইডে করে দিতে পারতিস, কিন্তু সেটা চলবে না এখানে। যাই হোক, এটা যেহেতু ট্রিটমেন্ট বেস, তাই ট্রিটমেন্ট বেসে তুই কি করলি, ওরা কি করলো, হাতের মধ্যে একটা ল্যাম্প নিয়ে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এখানে সমস্ত মানুষকে ট্রিটমেন্ট দিল এবং তাদেরকে কিওর করে দিল, মানে সারিয়ে তুললো। যখন সারিয়ে তুললেন, এই কথাটা ভুলিস না, যখন সারিয়ে তুললেন তিনি একটা উপাধি পেলেন, টাইটেল কি, দ্য লেডি উইথ দি ল্যাম্প। দ্য লেডি উইথ দি ল্যাম্প, ফ্লোরেন্স নাইটিঙ্গেল গট দ্য টাইটেল লেডি উইথ দি ল্যাম্প। ওই ফ্লোরেন্স নাইটিঙ্গেল 1854-এ যে অ্যাসিস্ট্যান্সটা দিয়েছিলেন, ওইখান থেকেই প্রথম আমাদের আজকের মডারেট নার্সিং হোম, এই আইডিয়াটা তখন থেকেই এসেছিল। মনে রাখবি, নার্সিং হোম তৈরির আইডিয়া প্রথম ওয়ার্ল্ডকে দিয়েছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইন দ্য ইয়ার অফ 1854। ওকে, এরপর রাশিয়া যখন আস্তে আস্তে ডিফিট হয়ে যায়, রাশিয়ার সমস্ত প্ল্যানও তখন ডিস্ট্রয় হয়ে যায়। রাশিয়া আগে যা প্ল্যান নিয়েছিল সেগুলো তো আর চলবে না, ঠিক না? তাহলে মোল্ডাভিয়া, ওয়ালাচিয়া, এই দুটো অঞ্চলকে রাশিয়া ক্যাপচার করে রেখেছিল। এই দুটো রিজিয়নকে, মোল্ডাভিয়া, ওয়ালাচিয়া, এই দুটো রিজিয়নকে রাশিয়া বহুদিন ক্যাপচার করে রেখেছিল। যখন ক্যাপচার করে রেখেছিল বহুদিন ধরে, এই দুটি এরিয়া আস্তে আস্তে তাদের সেলফ গভর্নমেন্ট বা সেলফ ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যায়। তুরস্কের যে ইউনিফিকেশন বা তুর্কির যে ইউনিফিকেশন সেটা কমপ্লিট হয়। নেপোলিয়ন III প্রাইড আর অনারটা অনেক বেশি ইনক্রিজ হয়। পিডমন্ট সার্ডিনিয়া এই পয়েন্টে, এই বেস পয়েন্টে ইটালির সঙ্গে ইউনিফাইড হয়। আর 1870-তে দ্য ওয়ে অফ দ্য ইউনিফিকেশন অফ ইটালি অ্যান্ড জার্মানি কমপ্লিট হয়। এতগুলো কাজ, বুঝতে পারলি, এতগুলো কাজ। মোল্ডাভিয়া, ওয়ালাচিয়া রাশিয়ার হ্যান্ড থেকে ফ্রিডম পায়। ইউনিফিকেশন অফ তুর্কি কমপ্লিট হয়। দ্য প্রেস্টিজ অফ থার্ড নেপোলিয়ন আর নেপোলিয়ন III অ্যারাইজ করে। সার্ডেনিয়া, পিডমন্ট ইটালির সাথে ইউনিফাই হওয়ার প্লেস পেয়ে যায়। আর সব থেকে বড় 1870-র এরিয়াতে দ্য ইউনিফিকেশন মুভমেন্ট অফ ইটালি অ্যান্ড জার্মানি কম্পাইলড হয় বা কমপ্লিট হয়। তাহলে রাশিয়ার মতো একটা এত বড় কান্ট্রি, ক্রিমিয়ান ওয়ারে হেরে গেল, যার আলেকজান্ডার এর কজকে ফাইন্ড করা শুরু করলেন। তিনি ফাইন্ড করতে গিয়ে দেখলেন এর জন্য সব থেকে বড় রেসপন্সিবল হচ্ছে দ্য ইনহিউম্যান অ্যান্ড ক্রুয়েল সিস্টেম অফ রাশিয়া। দ্য ইনহিউম্যান অ্যান্ড ক্রুয়েল সিস্টেম অফ রাশিয়া, দিস সার্ফডম। রাশিয়ার হয়ে, যারা রাশিয়ার হয়ে আর্মি ড্রেস পরে ক্রিমিয়ান ওয়ারে ফাইট করেছিল, তারা কেউ রাশিয়ান সোলজার ছিল না। ঠিক, তাদের কারো ঘর পচিঙ্কিতে ছিল নাই।
বুঝলি? তাই যারা ছিল না তাদের মধ্যে ন্যাশনালিজম কনফার্মলি থাকবে না, তাদের মধ্যে ন্যাশনালিজম কনফার্মলি থাকবে না। ধর আমাদের কারো বাড়িতে একটা দারোয়ান আছে, রাত্রেবেলা 8টা ডাকাত এসছে, দারোয়ান ভাই আমাকে মারিস না ভাই, আমি পয়সার জন্য, দারোয়ান আমাকে মারিস না ভাই, ঘর এদিকে রাস্তা, তুই উঠে চলে যা। তুই থাকিস, তুই সহজে ডাকাত গুলোকে ছাড়ে দিবি? বলে একটাকে পারলে একটাই তো মুন্ডু নিয়ে ছুটে পালাবো, তারপর বাকিগুলো দেখা যাবে। ঠিক তো? তেমন ওদের মধ্যে ন্যাশনালিজম, প্রাইড, অনার, এই জিনিসটার ল্যাক ছিল, অভাব ছিল। যখন অভাবটা ছিল, তাহলে কি প্রয়োজন ছিল? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল, এটাকে বাংলায় বা ইংলিশ এক টার্মে বলে সোশিও ইকোনমিক রিফরমেশন। যেটাকে বলা হয়ে থাকে সোশিও ইকোনমিক রিফরমেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্যাট টাইম। আর আলেকজান্ডার টু বা সেকেন্ড আলেকজান্ডার হচ্ছে ফার্স্ট কিং, যিনি এই এতদিন প্রায় প্রায় 500 ইয়ার্স ধরে চলে আসা রাশিয়ার সার্ফডমকে অ্যাবলিশ করার জন্য প্রথম স্টেপস গুলোকে তিনি অ্যাকুইজিট করেছিলেন। তাই ওনাকে বলা হয়ে থাকে দা জার, জার, CZAR বা TSAR, জার দা লিবারেটর। ওনাকে বলা হয়ে থাকে জার দা লিবারেটর। আলেকজান্ডার টু এর এটাই ছিল সব থেকে ফেমাস আর সব থেকে মেমোরেবল ওয়ার্ক, অ্যাবলিশন অফ সার্ফডম ফ্রম রাশিয়া ইন ইয়ার 1861। ইন ইয়ার 1861 তিনি বুঝতে পেরেছিলেন যে এই সার্ফ, দ্য কন্ডিশন অফ দি সার্ফটা, রাশিয়ার ডেভেলপমেন্ট, রাশিয়ার মডার্নিটি, এর যে ওয়েটা, এই ওয়েতে সব থেকে বড় বাউন্ড ছিল, বাধা ছিল। এই সময় মেনি অফ দি ল্যান্ডলর্ডস অফ রাশিয়া, মেনি ল্যান্ডলর্ডস অফ রাশিয়া এই অ্যাবলিশন অফ সার্ফডমটাকে সাপোর্ট করেনি, তারা অ্যাকসেপ্ট করতে পারেনি। বাট শেষ পর্যন্ত তারা বুঝতে পেরে গিয়েছিলেন যে এই সার্ফডম দিয়ে এগ্রিকালচার করাটা আর কোনো মতেই, সার্ফডম দিয়ে এগ্রিকালচার করাটা আর কোনো মতেই ফ্রুটফুল নয়। সার্ফডম দিয়ে এগ্রিকালচার করাটা আর কোনো মতে ফ্রুটফুল নয়। তাই তারা বুঝেছিলেন যে এই সময় কি হচ্ছে, আমরা তো বলছি যে না আমরা মানবো না এটা, কিন্তু হোল রাশিয়াতে আস্তে 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 হিউজ অ্যামাউন্টের পপুলেশন একটা কিন্তু রাশিয়ার এই সার্ফডমটাকে অ্যাবলিশ করার জন্য শাউটেড ফর অ্যাবলিশন, মানে তারা জনমতে সোচ্চার, চিৎকার করছে তারা যে আপনারা কাইন্ডলি এই অ্যাবলিশনটা করে দিন। রাশিয়ার যারা সার্ফ ছিল তারাও আস্তে আস্তে একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ পায়, তারাও the position of the liabilities of property ভোগের অধিকার পায়। তাই অনেকে আলেকজান্ডার টু কে জার দা লিবারেটর বলেছেন। এই যে সিস্টেমটার যে অ্যাবলিশনটা, এই অ্যাবলিশনটা কিন্তু সব জায়গায় একটা নিউ রে অফ লাইট বা নিউ হোপকে এক্সপান্ড করেছিল। এই নিয়ে কোনো ডাউট ছিল না কোনো হিস্টোরিয়ানের মনে। কিন্তু তবুও একটা জায়গায় গিয়ে হিস্টোরিয়ানরা বলেছিলেন এই যে সার্ফডমটা অ্যাবলিশ হয়ে যারা ফ্রিডম পেল, তারা কতটা সোশিও ইকোনমিক রিফরমেশনের পার্ট হতে পেরেছিল, তারা কতটা ফ্যাসিলিটিস পেয়েছিল, তারা কতটা লিয়াবিলিটিস পেয়েছিল, তারা কতটা সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল, এটা কিন্তু সময়ের অপেক্ষা, এটা কিন্তু সময়ের অপেক্ষা। হ্যাঁ, অনেকে বলছেন এটাকে বলা হয়ে থাকে এডিক্ট অফ ইমানসিপেশন, এটাকে বলা হয়ে থাকে এডিক্ট, EDICT, এডিক্ট অফ ইমানসিপেশন, এডিক্ট অফ ইমান, EMANCIPATION, edict of emancipation or emancipation statute বলে ডিক্লেয়ার করেছেন। বিকজ এটাকে হিস্টোরিয়ানরা একটা ভালোভাবে বললেও অনেকে বলেছেন এটা ছিল একটা পলিটিক্যাল ব্লাফ, BLUFF।
many historians call the Emancipation Statutes as political bluff, BLUFF, because political bluff কেন বলা হতো, কারণ এই কন্ডিশনটা জারি হলেও সোশিও ইকোনমিক কন্ডিশনের কোন রকম ডেভেলপমেন্ট হয়নি, সোশিও ইকোনমিক কন্ডিশনের কোন রকম ডেভেলপমেন্ট হয়নি of the slaves, of the serfs. তবু আমরা বলবো in the language of the history that the reformation which was proclaimed under the Alexander II was more fruitful and the most evergreen theory which was taken by any kingdom for the development of his kingship. Okay, একটা রাজা তার নিজের রাজ্যকে উন্নত করার জন্য যত রাজা যা যা পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে সবথেকে আধুনিক পদক্ষেপ ছিল আলেকজান্ডার টু এর নেওয়া এই ইমানসিপেশন স্ট্যাটিউট। ঠিক আছে, চ্যাপ্টার 2, এই চ্যাপ্টার 2 বলছি, ভালো করে সবাই শুনে নেন এবার। এই চ্যাপ্টারটা শেষ। ওকে, এই চ্যাপ্টারটা তোমাদের আজকে আমি শেষ করে দিলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্কুল থেকে যা নোটস দিচ্ছে ভালো করে পড়তে থাক, কারণ আমি এখন যা খুশি লেখাই না কেন আমি তো নোট পাঠাবো, তোরা লিখতে থাকবি। স্কুলে যেহেতু ক্লাস হচ্ছে না, স্কুল থেকে যা নোটস দিচ্ছে সেগুলোকে মুখস্থ করতে হবে, সেগুলোকেই লিখতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এবার ভালো করে শোন। নেক্সট থার্সডে তোমাদের আমি এই চ্যাপ্টারটার বেসিসে একটা টেস্ট নেব, অনলাইন টেস্ট হবে। ঠিক আছে, অনলাইন টেস্ট পাক্কা 11টার থেকে 1টা পর্যন্ত হবে। অনলাইন টেস্ট পাক্কা 11টার থেকে 1টা পর্যন্ত হবে। ওকে, এই অনলাইন টেস্টটা তোমরা অবশ্যই অ্যাপিয়ার করবে। যে অ্যাবসেন্স হবে তার টিউশন বন্ধ হয়ে গেল, জানবি তার টিউশনে লকডাউন লেগে গেল, তার টিউশন আর কন্টিনিউ হবে না। সেদিনকে শুধুমাত্র এক্সাম হবে 1 মার্কস আর 2 মার্কস, সেদিন শুধুমাত্র এক্সাম হবে 1 মার্কস আর 2 মার্কস। আর আমি 4টে কোশ্চেন বলে দিচ্ছি, লং, লিখে নে তোরা। লং কোশ্চেন গুলো একটা সাজেশনের মতো লিখে নে। প্রথমে লেখ, ফার্স্ট লেখ, write the causes and result of July Revolution. এটা 8 মার্কসের মতো মুখস্থ করবি, 4 + 4। হলো, write the causes and effect of February Revolution. Write the causes and effect of February Revolution. আচ্ছা, what was Metternich system and why is it failure? What was Metternich system and why is it failure? কত মার্কস? 4 + 4 সবগুলোই। Role of Bismarck in the unification of Germany. Role of Cavour in the unification of Italy. CAVOUR, role of Cavour in the unification of Italy. Role of Mazzini and Young Italy movement
for the unification of Italy. Mazzini and Young Italy movement for the unification of হলো ওকে, এগুলো ভালো করে দেখে নিবি। এবার 2 মার্কসের যেমন হোয়াট ইজ এইমস টেলিগ্রাম, 2 মার্কসের এটা আসতে পারে হোয়াট ইজ, 2 মার্কসের লিখে নে হোয়াট ইজ এইমস টেলিগ্রাম। What was Pan-Germanism? What was Carlsbad Decree? What was Carlsbad Decree? What was the Zollverein? What do you know about the principle of legitimacy? বাকিগুলোকে কমা কমা দিয়ে লেজিটিমেসিটা 2 মার্কসের, তার নিচে হচ্ছে ব্যালেন্সড পাওয়ার, আর তার নিচে হচ্ছে কম্পেনসেশন, তিনটে আলাদা আলাদা কনসেপ্ট। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ লেজিটিমেসি? What do you know about the principle of balanced power? What do you know about the principle of compensation? Who and when founded the Young Italy Party? Who was Garibaldi? What is Edict of Emancipation? What is Edict of Emancipation? Write 3 importance of Battle of Crimea. Why Alexander II is called the Tsar of Liberator or Tsar the Liberator? What is Frankfurt Parliament? What is Frankfurt Parliament? সাথী, তোর কাছে জীবন মুখোপাধ্যায়ের বইটা আছে? জীবন মুখোপাধ্যায়ের বইটা থেকে যতটা ছবি তুলে অনুশ্রীকে পাঠিয়েছিলি না, বাকি রেস্ট অফ দি পার্টটা অনুশ্রীকে পাঠিয়ে দিবি তো এখনই ক্লাসটা শেষ হলে। এখনই মানে এখনই যদি 12টা 15-20 ক্লাস শেষ হয় এখনই ছবি তুলে অনুশ্রীকে পাঠিয়ে দিবি। হ্যাঁ, ক্লাস শেষ হলে এখনই পাঠিয়ে দিবি। আর তোদের স্কুল টেক্সট বুক থেকে রিসোর্সেস অফ ইন্ডিয়াটা ছবি তুলে এবং অনুশ্রীকে পাঠিয়ে দিবি তো আজকে এখনই, ঠিক আছে? এই দুটো দায়িত্ব সাথী তোর উপর রইল, ঠিক আছে সাথী? রিসোর্সেস অফ ইন্ডিয়াটা পুরোটা স্কুল বুক থেকে তুলে পাঠিয়ে দিবি, আর জীবন মুখার্জি থেকে যতটা পাঠিয়েছিলি অনুকে এই চ্যাপ্টারটা, তার পর থেকে বাকিটা পাঠিয়ে দিবি একটু ছবি তুলে। হ্যাঁ, ঠিক আছে।
What is Treaty of Plombiers? What is July monarchy? What is July monarchy? What is Treaty of Plombiers? Plombiers. What is Treaty of Plombiers? What is July monarchy? What is July ordinance? Write 4 problems of Vienna settlement. অর্ণব স্কাইপে সামিত আছে তো? Okay. Write 4 problems. Write 4 problems of the Vienna settlement. What do you mean by the term nation state? What do you mean by the term nation state? 2 marks. Nation state. আর 4 মার্কসের আরেকটা কোশ্চেন লিখে রাখ, রাইট দ্য কনফ্লিক্ট অফ monarchical and nationalist ideas. Conflict of monarchical and nationalist ideas. আচ্ছা 2 মার্কসে এই কোশ্চেনটা দিলাম, হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল? লিখে নাও, হু ওয়াজ ফ্লোরেন্স নাইটিঙ্গেল? ব্যাস এগুলোই শেষ। এই কোশ্চেন গুলোর উপর বেস করে দেখবি স্কুলে পাঠিয়েছে, নাহলে বুক থেকে রেডি করবি, আমি আস্তে আস্তে পাঠিয়ে দেবো যতগুলো আছে আমার কাছে। এগুলো রেডি কর, এর বেসিসে টেস্ট হবে, হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত একটা টেস্ট হয়ে যেতে পারে পরের দিন। আচ্ছা আমি পরের দিন যেদিন টেস্ট হবে আমি স্কাইপকে অন্য ল্যাপটপে ট্রান্সফার করে দেবো, স্কাইপকেও একসঙ্গে দেখতে পাবো, জুম বালাগুলোকেও একসঙ্গে দেখতে পাবো। 2 আচ্ছা 3 সব থেকে বড় কথা হচ্ছে যারা আজকে ক্লাসটা অ্যাটেন্ড করলি তা ভালো করে পড়, কিন্তু নেক্সট থার্সডে কিন্তু কোনো মার্সি হবে না। আমি হয়তো 11টার সময় পাক্কা, আমি বলে দেবো আগে মঙ্গলবার দিন 11টার থেকে 1টা পাক্কা টেস্ট হবে, 11টার থেকে 1টা। যার এক্সামে কোশ্চেন ছাড়া যাবে বা যার এক্সামে পরীক্ষায় লিখতে পারবি না সে কিন্তু ভোগে চলে গেলি, মাথায় রাখবি কথাটা, তার কিন্তু ক্লাস ডিসব্যান্ডেড হয়ে যাবে সেদিন থেকেই, সে কিন্তু আর ক্লাস করতে পারবি না। 2 3 চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম। অর্ণব আমরা রিসোর্সটাও পড়িয়ে দিয়েছি তাই তো? রিসোর্সের, হ্যাঁ রিসোর্সের ডাউট ক্লিয়ার গুলো অর্ণব স্যাটারডে করে নেবো আমরা। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছিস নিশ্চয়ই? ঠিক আছে, রিসোর্সের সমস্ত ডাউট ক্লিয়ার আমরা স্যাটারডে করে নেবো, ঠিক আছে? আমি বারবার বললাম 1 সপ্তাহ টাইম পেলি এই চ্যাপ্টারটাকে ভালো করে রেডি করে নে এই 1 উইকের মধ্যে, কারণ পরের উইকে হয়তো তোদের স্যাটারডে তোদের জিওগ্রাফি রিসোর্সও পরীক্ষা হয়ে যাবে, অতএব পড়তে থাক। বৃহস্পতি পরের সপ্তাহে থার্সডে আর স্যাটারডে 2 দিন টেস্ট হবে তোদের, একদিন জিওগ্রাফি, একদিন প্রথম দিন হিস্ট্রি আর দ্বিতীয় দিন রিসোর্সেস অফ ইন্ডিয়া। অতএব এখন থেকে পড়তে থাক, ঠিক আছে? এখন থেকে পড়তে থাক, কিন্তু কোনো মার্সি হবে না। তাছাড়া বল, আমি ক্লাস শেষ করছি, এই পুরো ক্লাসটা রেকর্ড করা আছে, আমি দিয়ে দিচ্ছি, শুনে নিবি। তাহলে আজকে ক্লাস অফ করছি, সবাইকে টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাড়িতে থাকুন, আর পাশের বাড়িতে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে আসবেন। আর সাথী এইটা হয়ে গেলে
যেটা বললাম জিওগ্রাফি রিসোর্সটা আর হিস্ট্রির পুরোটা পাঠিয়ে দিবি অনুশ্রীকে এখনই। পাঠিয়ে, তো রেসপন্সিবিলিটি রইলো। চলো।